কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনিও খড়গহস্ত। তিনি স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে এবং সেখানে তার দাবি যে এই স্ক্রিনশটে দেখতে পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে সি মুরুগান স্পেশাল অবজারভার নির্বাচন কমিশনের, তিনি হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন। শুধু তাই নয়, যে সমস্ত নির্দেশ দেওয়ার কথা নয় সুপ্রিম কোর্টের আইনের ভিত্তিতে সেরকম কাজও করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে, এমনই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং আমরা দেখলাম বিকেলে একটি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল কমিশনের দপ্তরে গিয়েছিল, সেখান থেকে পরবর্তীকালে সাংসদ মহুয়া মৈত্র তিনি যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে তিনি সরাসরি সি মুরুগানের পদত্যাগের দাবি তুলেছেন। অন্যদিকে এই প্রেক্ষিতে বিজেপির বক্তব্য যে তুগলকি কমিশন বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির বক্তব্য তুগলকি শাসন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আইন কানুনের তোয়াক্কা তারা করছে না। যে 7 জনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 7 জন বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ করবে না, তারা ভোটের কাজ না করলে অন্য কাজ করবে, এক্ষেত্রেও আইন কানুনের তোয়াক্কা করছে না তৃণমূল কংগ্রেসের সরকার, এমনটাই অভিযোগ ভারতীয় জনতা পার্টির। অন্যদিকে যে আইপ্যাক মামলা ছিল সেই আইপ্যাক মামলাতেও কিন্তু আমরা দেখলাম সুপ্রিম কোর্টে আজকেও শুনানি হলো না, পিছিয়ে গেল সেই শুনানি। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র অভ্র সেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। আপনাদের দুজনকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। বাকি অতিথিরাও আসবেন, কিন্তু তার আগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে আমরা দেখাবো দর্শকদের। কমিশনের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের। তাঁর দাবি, ভোটারদের নাম বাদ দিতে মাইক্রো অবজারভারদের নির্দেশ দিচ্ছেন স্পেশাল অবজারভার সি মুরুগান। এই মুরুগানই দক্ষিণ 24 পরগনার মগরাহাটে বিক্ষোভের মুখে পড়েছিলেন। সেই মুরুগানের বিরুদ্ধে অভিষেক এক্স হ্যান্ডেলে লিখেছেন, স্পেশাল রোল অবজারভার সি মুরুগান হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরাসরি মাইক্রো অবজারভারদের কাছে জন্ম শংসাপত্র গ্রহণযোগ্যতা সংক্রান্ত নির্দেশ দিচ্ছেন। ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়ার সংখ্যা বাড়াতেই এই চেষ্টা। অভিষেকের প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশ কেন মানছে না কমিশন? এর পেছনে কারা? বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। কমিশনের কাছে দরবার করেছে তারা। We are naming you. Quick Gun Murugan, this is what he's done. It is absolutely shameful. And we are asking the ECI, you are always suspending 7 officers from Bengal without a show cause. 14th you gave the report, 15th without a show cause they were suspended. We are demanding you suspend Quick Gun Murugan, send him back to T-board in Delhi. Right now. Right now. মঙ্গলবারই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কমিশনকে তুগলকি কমিশন বলে আক্রমণ করেন। পাল্টা এদিন মমতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। ममता बनर्जी खुद तुगलक की तरह काम कर रही है और तुगलकी फरमान ही नहीं देती है, बल्कि औरंगजेब की तरह हिंदुओं को दबा रही है और बांग्लादेशी मुसलमानों के बल पे वो सत्ता में आना चाहती है। হাওড়ার মন্দির তলায় নিজেদের লগ ইন পাসওয়ার্ড ইআরও এবং এইআরও কে দেওয়ায় 2 মাইক্রো অবজারভারকে সতর্ক করেছে কমিশন। আবার দক্ষিণ 24 পরগনার মগরাহাটে জন্মের আগেই জন্মের শংসাপত্র উল্লেখের ঘটনায় ইআরও কে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 24 পরগনায় বিভিন্ন জায়গায় দেখা গেছে প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আইসিডিএস সার্টিফিকেট, নোটারি এফিডেভিট নথি হিসেবে জমা দিয়েছেন ভোটাররা। নথির বাইরে এই নথি দেওয়ার ঘটনায় বিষয়টি পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে। ফলে সব মিলিয়েই তাড়াহুড়োর কারণে যে বিভ্রান্তি বাড়ছে তা বুঝতে পারছে কমিশন। কলকাতা টিভি। একদম প্রথমেই আসবো রাজ্য বিজেপির মুখপাত্র অভ্র সেনের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পর্কে বিজেপির কি মূল্যায়ন? দেখুন, গতকালই আমরা জানতে পেরেছি যে কিছুজন ইআরওকে সাসপেন্ড করেছে ইলেকশন কমিশন এবং তারপরেই তৃণমূলের এই যে পাগলামি সেটা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যার পর নাই চেষ্টা করেছেন ওই এইআরওদের পাশে দাঁড়ানোর, এবং সেই পাশে দাঁড়াতে গিয়ে উনি ভুলভাল যা পেরেছেন বলেছেন। উনি বলেছেন কেউ যদি এরমভাবে সাসপেন্ডেড হয় তাকে রাজ্য সরকার নাকি পরবর্তীকালে প্রমোট করবে, মানে কেউ যদি 2 নম্বরিতে অভিযুক্ত হয় তাকে নাকি রাজ্য সরকার প্রমোশন দেবে। এই হচ্ছে তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড, এই হচ্ছে রাজ্য সরকারের অফিসিয়াল স্ট্যান্ড। এবার এটার রিবাটাল দেওয়ার জন্য তো একটা কিছু নতুন নাটক করারই ছিল।
আমি বলছি যে চ্যাটের কথা আপনি উল্লেখ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ওই চ্যাটে কি আছে, ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল এবং ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে। এবং ক্ল্যারিফিকেশন দেওয়াটা কিন্তু যে সুপ্রিম কোর্টের যে রায়টার কথা হচ্ছে সেখানে কিন্তু ক্ল্যারিফিকেশন দেওয়া যাবে না এরকম কথা সুপ্রিম কোর্ট বলেনি যে কোনো হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে কমিউনিকেট করে ক্ল্যারিফিকেশন দেওয়া যাবে না। তা ক্ল্যারিফিকেশনটা দেবে কিভাবে আমাকে বলুন তো। আর যদি আমি এই তৃণমূলের যুক্তিটা ধরে নিই যে এটা খুব ঘোরতর অন্যায় হয়েছে, তাহলে চ্যাট এরমভাবে প্রকাশ না করে যদি চ্যাটটা সত্যি হয়ে থাকে তাহলে চ্যাটটা নিয়ে তো ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টের ওখানে যাওয়া উচিত। সুপ্রিম কোর্টে না গিয়ে এখানে আজগুবি গল্প বলে ভুলভাল বলে লাভটা কি? তার মানে লাভটা এইখানেই খালি একটা মিডিয়া অপটিক্স তৈরি করার চেষ্টা, এর বাইরে আর কিচ্ছু না। বেসিক্যালি তৃণমূল কংগ্রেস এসআইআর পদ্ধতি যেরমভাবে চলছে, যেরমভাবে একদম জালি ভোটারদের নাম বাদ যাচ্ছে, তাতে তৃণমূল র্যাটেলড হয়ে গেছে, তৃণমূল ভয় পেয়ে গেছে, তৃণমূল বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি নরম হয়ে গেছে, তারা এই আসন্ন ভোটে হারবে। তাই যে করে হোক, যা করে হোক, এরমভাবে মিথ্যে অভিযোগ আনবে, এরমভাবে একটা কেওস সৃষ্টি করার চেষ্টা, এর বাইরে আর কিচ্ছু না। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর কাছে আমার একই প্রশ্ন, এই যে যেটা ভারতীয় জনতা পার্টি বারবার বলছে যে আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলেই বারংবার বিরোধিতা করছে এই এসআইআর প্রক্রিয়ার, আপনারাও কি একই মানে সহমত বিজেপির সঙ্গে? দেখো, একেবারে শুরুতে যেটা বলি, বাস্তবকে বাস্তবের ভূমিকাতে রাখি। ইনফ্যাক্ট তাতে তৃণমূল বিভ্রান্ত হচ্ছে না বা বিজেপি বিভ্রান্ত হচ্ছে, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের ভয়ার্থতা কোন জায়গাটাতে এবং কেন এবং কিভাবে তাদের হয়রানি শিকার হতে হচ্ছে। আমার প্রশ্নটা অন্য জায়গাতে। আমার প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশন, তুমি খুব ভালো করে জানো, গত পরশু ডমিসাইল সার্টিফিকেটের রুল চেঞ্জ করার মধ্য থেকে 12তম সংশোধন হলো। আমার প্রশ্নটা হচ্ছে এই 12তম সংশোধন, এটা তো বিজেপি, তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দলের দায়িত্বে নয়, এটা আলটিমেটলি ইলেকশন কমিশন, সরকারি সংস্থা, স্বয়ংক্রিয় সংস্থা, তার দায়িত্ব। ইনফ্যাক্ট আমরা বারবার দেখছি যে ধরনের ডিপার্চার, আমি বাস্তব ক্ষেত্রে এটাকে স্বীকার করে নিতেই হবে যে 7 জন এই আরোকে সেদিন সাসপেনশনের যে নোটিশটা করা হলো, আমি এটা খুব সঠিকভাবে বুঝতে হবে সাধারণ মানুষকে যে এর মধ্যে একটা তুতু ম্যামে গেম আছে এবং আজকে তার পরিপ্রেক্ষিতে একটা রিফ্লেক্টরি অ্যাকশন নেওয়া হলো এবং অ্যাকশন নেওয়া হলো ইন দি সেন্স এটাকে প্রচার করা হলো এই মুরুগান সাহেবের উক্তিটাকে সামনে রেখে বা ওর হোয়াটসঅ্যাপ চ্যাটকে সামনে রেখে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গাতে। সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশ আছে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা যাবে না, এবং সেটা যদি করা না যায় কোনোভাবে কোনো কিছুই করা যাবে না, এটা স্বাভাবিক। অ্যাট দি সেম টাইম মেথডটাকেও বুঝতে হবে, তাহলে কোন পদ্ধতিতে কমিউনিকেট করা যাবে এবং সেটা তো করতে হবে। সেটা করতে গেলে দেখা যাচ্ছে বিএলও বা মাইক্রো অবজারভাররা কীভাবে ত্বরান্বিত করছেন, বিএলওরা কীভাবে কাজ করবেন তার উপরে দাঁড়াচ্ছে। কিন্তু একটা জিনিস আমি এখানে পরিষ্কারভাবে বলি, আজকে অপটিক্সের যে কথাটা অভ্র বলল এই মুহূর্তে, আমি কিন্তু পরিষ্কারভাবে তোমাকে বলছি, এই অপটিক্সটাই ইজ আ কাইন্ড অফ বিলিফ। এটা শুধু তৃণমূল না, এটা বিজেপিরও, এই দুটো দলের মধ্যে এই অপটিক্সটা। কিন্তু এর পিছনে, এই প্রদীপের পিছনে অন্ধকার, ঠিক সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ ভয়। আমি আসবো চন্দন দা, আমি অভ্রর কাছে একটা বিষয় জানতে চাইবো। এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে 21শে জানুয়ারি যে চিঠি লেখা হলো সেই চিঠি এলো, শুনানির পর্ব শেষ হয়ে যাওয়ার পর 16ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের এই যে ভূমিকা, এই দীর্ঘসূত্রিতা বলে কি বিজেপি এটাকে মনে করে নাকি করে না? আমি একটা তথ্য তুলে দেখাচ্ছি। বাবার নাম হচ্ছে ভুবনচন্দ্র বেরা, ছেলের নাম হচ্ছে শেখ রাজেশ আলী। হ্যাঁ, এটা আপনারা নিশ্চয়ই দেখিয়েছি। হ্যাঁ, আবার তার সঙ্গে আরেকটা তথ্য তুলে দেখাচ্ছি। বার্থ সার্টিফিকেট, জন্মের তারিখ হচ্ছে 30/10/1990, জন্মের আগে জন্মের সার্টিফিকেটটা জন্মের আগে ইস্যু করে দেওয়া হয়েছে। এবার আমি বলছি এইগুলোর উত্তর তৃণমূল আগে দিক। এগুলো হলো কি করে? বড় বড় ডায়লগ দেওয়ার বেলায় তো আছে, যেমন যেটা বার্থ সার্টিফিকেট যারা ইস্যু করেছে সেই অথরিটি। আমি আপনার সঙ্গে একমত, এই দুটো খবরই আমরা দেখিয়েছি, আপনি সঠিক কথাই বলছেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা, আপনি যেটা বললেন যে যেটা কাজটা করেছেন, যে সি মুরুগান কোন রকম ভাবে আইন ভাঙেননি, তিনি যে কাজটা করেছেন, ইলেকশন কমিশন সঠিক পদ্ধতিতে এগোচ্ছে, এই পদ্ধতিটাকে মানে যেটা এই 21শে জানুয়ারি 16ই ফেব্রুয়ারির ঘটনাটা, সেটা সম্পর্কে আপনি কি মনে করেন যে সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে? আমি বলছি সুপ্রিম কোর্ট বলেছে হোয়াটসঅ্যাপে কোনো, আমি সেটা না, আমি 16 জানুয়ারি 21শে সি মুরুগানের কথাটাতেই আমি আসছি, দাঁড়ান না, কোনো এরকম নিয়ম কারণ এরকম ভাবে ইনস্ট্রাকশন দেওয়া যাবে না, তাই তো সুপ্রিম কোর্ট এটা বলেছে। সুপ্রিম কোর্ট কি বলেছে? কোনো প্রশ্ন থাকলে এই প্রশ্নের উত্তর চাওয়া যাবে না, উত্তর যাওয়া যাবে না, এইরকম কি কিছু বলেছে? বলে যাবে, আমি বলছি 21শে জানুয়ারি 16ই ফেব্রুয়ারি চিঠির যে দীর্ঘসূত্রিতা, এটাকে বিজেপি কিভাবে দেখে,
কিসের দীর্ঘসূত্রিতা? 21শে জানুয়ারি হ্যাঁ। চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল যে এক্ষেত্রে কি করণীয়, সেটা 16ই ফেব্রুয়ারি এলো যখন শুনানির তারিখ শেষ হয়ে গেছে। এটা কমিশনের দীর্ঘসূত্রিতা কাজের নাকি গাফিলতি নাকি যা কমিশন করেছে ঠিক কমিশনের মতো করেছে? কাজ করবে, আমাদের এই নিয়ে কোনো আলাদা করে বক্তব্য তার মানে নেই। বাকিটা কিন্তু না, বাকিটাই আছে, আমার বক্তব্য বাকিটাই হচ্ছে, আছে, কমিশনের বাকিটাই আছে, কাজে অর্থাৎ যদি কেউ selective ভাবে না 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 আপনি কোনো বলছেন- সিলেক্টিভ নয়, কমিশনের কাজ স্বতন্ত্রভাবে হবে। হ্যাঁ। কমিশনের কাজে যদি কেউ বাধা দেয় হ্যাঁ। তাহলে আমাদের আপত্তি রয়েছে। অবশ্যই অবশ্যই, তার তাহলে মানে আপত্তি রয়েছে। স্বতন্ত্রভাবে যে কাজটা হচ্ছে কমিশনের কাজে এই যদি কাজটা তারা- কি কেউ বাধা দিয়েছিল? 21শে প্রথম জানুয়ারি থেকে চিঠিটা সব 21শে কাজে জানুয়ারি বাধা চিঠিটা দিয়েছে। 16ই ফেব্রুয়ারি সব কাজে আসছে, বাধা। 16ই ফেব্রুয়ারি অঙ্কুরদা, আসছে অঙ্কুরদা, এই সব কাজে চিঠিটা, বাধা। তার মানে সব এই কাজে যে বাধা। জায়গাটায় প্রথম থেকে- সিলেক্টিভ প্রথম ভাবে থেকে শেষ মতামত অবধি দেওয়ার সব কাজে বিষয়টা বাধা। বিজেপি SIR সিল করে দিয়েছে। SIR যখন পেয়েছে। কমিশনের দেরি হচ্ছে চিঠির উত্তর দিতে, পথে হলো দেরি হচ্ছে যখন কমিশনের আরে চিঠি আসছে, কমিশন- তখন কিছু কমিশনের কোথায় দেরি হয়েছে? অর্থাৎ আমার আরে মতে কমিশনের দেরি দিলে হয়েছে। মত আপনার তাহলে কি মত, বলুন, একটা দিয়ে ছোট্ট তো বেঁধে বিজ্ঞাপনী বেঁধে বড় বলেছে? বিরতিতে যাব, তার আগে সেটাও জানিয়ে বলুন। রাখি আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট নেতা, সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী, এ রাজ্যের বাম জমানার মন্ত্রী। শ্রীকুমার দা, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে হোয়াটসঅ্যাপ চ্যাট তিনি একটি সামনে এনেছেন, সেই স্ক্রিনশট তুলে দিয়ে তিনি বলছেন যে সি মুরুগান স্পেশাল অবজারভার নির্বাচন কমিশনের, তিনি যে কাজ করেছেন সেই কাজটা সুপ্রিম কোর্টের যে আইন সেই আইনকে মান্যতা দেয় না। তারপরে আমরা দেখলাম নির্বাচন কমিশনের দপ্তরে যায় তৃণমূলের প্রতিনিধি দল, সেখানে গিয়ে সি মুরুগানের পদত্যাগও দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনি কমিশনের ভূমিকা, সি মুরুগানের সেই চ্যাট আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এখন না আপনার বিরতির পরে আসছেন। আপনি বলুন আগে আপনার বক্তব্য শুনবো, তারপরে বিরতিতে যাব। ও আচ্ছা, দেখুন মূল কথাটা হচ্ছে যে ইলেকশন কমিশন যেভাবে কাজ করেছেন তা অনেক আগের থেকে একটা সিস্টেমেটিক ভাবনা, একটা ইলেকশন কমিশন বলে কথা। ভারতবর্ষের মতো বড় একটা গণতান্ত্রিক দেশে এবারের ইলেকশন কমিশনের ভূমিকা যথেষ্ট পরিষ্কার নয়। আমি স্বচ্ছ নয় কথাটা বলছি না, আমার যে যথেষ্ট পরিষ্কার নয়, অর্থাৎ যে জিনিসগুলো তাদের ভেবে এগোনো দরকার ছিল সেই তার কোনোটাই তারা ভেবে এগোননি। কতদিন লাগবে এই গোটা ব্যাপারটা শর্ট আউট করতে, সেই সময়টাও তারা ঠিক করে বুঝে উঠতে পারেননি। আমি বলছি ইলেকশন কমিশন সবাই কিন্তু আতস কাছের নিচেই চলে যাচ্ছেন। এখন সেটা স্বচ্ছতার কারণে হবে নাকি না অন্য কোনো কারণ, সেটা আরেক কথা, কিন্তু আমি বলছি তাদের দীর্ঘসূত্রিতা আছে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পেছনে, এবং তা শেষ পর্যন্ত যেখানে দাঁড়াচ্ছে সেখানে তাদের সত্যতা কতটা আছে, তাদের কাজের পেছনের সত্যতা, অর্থাৎ তারা নিজেরা চালিত না তারা কারোর দ্বারা চালিত, এসব নিয়ে মানুষের মনে কিন্তু প্রশ্ন আসছেই আসছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। শ্রীকুমার দা, আপনি যেহেতু সরকারে ছিলেন, প্রশাসনে ছিলেন, আপনি মন্ত্রীর দায়িত্ব সামলেছেন, গতকাল আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে 7 জনের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে এবং তার পাশাপাশি বাকি 4 জনের বিরুদ্ধেও আমরা দেখেছি পরবর্তীকালে এফআইআর হয়েছে। নির্দিষ্ট সময় কমিশনের পক্ষ থেকে যে সময় দেওয়া হয়েছিল বিকেল 5:30, সেই তার মধ্যেই এফআইআরও করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না, বা যদি নির্বাচন কমিশন ডিমোট করে তিনি প্রমোট করে দেবেন। এই যে এফআইআরটা দায়ের করা হয়ে গেল, এতে কি এই আধিকারিকরা, সরকারি আধিকারিকরা আদতে সমস্যায় পড়লেন? আইন কি বলে আমি আপনার কাছ থেকে জানতে চাইব। ইলেকশন কমিশন এখন যা বলছেন সেটাই আইন, এবং সেটা করতেই হবে। সেটা যখন মুখ্যমন্ত্রী বলেন আমি করব না, আমি তাদের আবার প্রমোশন করে দেবো পরে, এই সমস্ত কথাগুলো অত্যন্ত বালখিল্যের কথা। এটা কোনো মুখ্যমন্ত্রী বলেন, এ বোধহয় উদাহরণ তিনি নিজেই, এর অন্য কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এরকম বলেছেন বলে আমি জানি না। এমনকি সেশন যখন ছিলেন সে তো ভয়ানক ব্যাপার, সে তো তিনি গাজরের মতো চিবিয়ে খেতেন রাজনীতিবিদদের, নিজেই বলতেন সে কথা। তার বিরুদ্ধে কিন্তু মানে তার সম্পর্কে এইসব প্রশ্ন আসেনি, যে বা বলা হয়নি যা এখন বলা হচ্ছে, এবং যা বলা হচ্ছে সেটার অনেকটাই বালখিল্যের মতো। আমার মতো করে চলতে হবে সবাইকে, এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাটিটিউড। না, সেটা তো বুঝলাম, আমি বলছি তাহলে আধিকারিকরা কি ক্ষতির মুখেই পড়বেন? না, পড়বেন তো বটেই। আপনার আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেখছেন না কি দাঁড়িয়ে আছে? আলাপন বন্দ্যোপাধ্যায় তো সামান্য
আমাদের প্রাইম মিনিস্টারকে অ্যাটেন্ড করেননি, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই অ্যাটেন্ড করেননি যখন আমাদের এখানে বন্যা চলছিল সেই সময়। তাকে ছাড়াটা এমন কিছু ব্যাপার ছিল না, এবং তার সেইটাকে ঢাকতে গিয়ে তাকে কত কিছু করতে হচ্ছে। সম্পূর্ণ বেআইনিভাবে চিফ সেক্রেটারির মাথার উপর তাকে বসিয়ে মাইনে দেওয়া হচ্ছে, তার স্ত্রীকে ভাইস চ্যান্সেলর করে দেওয়া হয়েছিল, যেটা সম্পূর্ণ বেআইনি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সারেন্ডার করতে হচ্ছে প্রতি পদক্ষেপে, তিনি শুধু তার মতো করে ম্যাচ করাতে পারছেন না বলে। এর থেকে খারাপ ব্যাপার কিছু হয় না। তিনি যা চাইবেন তাই হবে, এটা তো হতে পারে না কখনো। এটা গণতান্ত্রিক দেশ, এক একটা ইনস্টিটিউশন আছে, যে ইনস্টিটিউশন তাদের নিজস্ব পাওয়ার আছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তার নিজস্ব পাওয়ার। বুঝলাম। আমি আসবো কংগ্রেসের কাছে। চন্দনদা, কি মনে হচ্ছে? শ্রীকুমার দা বলছেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে আশ্বাসটা দিয়েছিলেন সেই আশ্বাস অনুযায়ী এই আধিকারিকদের এগেনস্টে অ্যাকশন হবেই। শ্রীকুমার দা অন্তত তাই মনে করছেন, তিনি মন্ত্রী সভার সদস্য ছিলেন। শ্রীকুমাররা তো অভিজ্ঞ মানুষ, খুব স্বাভাবিকভাবে সরাসরি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ছিলেন, মন্ত্রিসভায় ছিলেন। একদম পরিষ্কারভাবে আমি আরেকটা কথা স্মরণ করতে চাই। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি ছিল যে এই এসআইআর মানছি না, এসআইআরকে স্বীকার করবো না। আমি যদি বলি ঠিক সেই জায়গা থেকে তুমি আজ পর্যন্ত দেখো অনলি পোজ অ্যান্ড ডিপার্চার, ঢুকেছেন বেরিয়ে এসছেন। আজকে শেষ অবস্থাতে দাঁড়িয়েও কোনো সরকারি মেকানিজম, যদি ইলেকশন কমিশনের স্বতন্ত্রতা আছে, তার অধিকার আছে, সেই অধিকার বসে যখন কাউকে সাসপেনশনের কথা বলছেন, এফআইআরের কথা বলছেন, আমার মনে হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের সেটা মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু এখানে রাজনীতি করবার জন্য উনি সেটা মানলেন না, বা শেষ অবস্থাতে মেনে আবারও যেটা বললেন সেটা একটা আশ্বাস, সেটা হলো প্রমোশন দিয়ে দেব। এখন এই প্রমোশন দিয়ে দেব কথাটাই উনি বলতে পারেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে আবারও সেটা হচ্ছে যে এই ডাইমেনশনে একটা 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 রং তৈরি করা, যেখানে বারবার ডিপার্চার হচ্ছে, কিন্তু মুখে সম্মুখে একটা ভাবমূর্তি তৈরি করবার চেষ্টা করা দেখা যাক হচ্ছে। এই এটা যে একদম বক্তব্য, বাস্তব। সেই বক্তব্য সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কি ধারণা, আমরা সেই আলোচনায় আসবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে আমাদের যেতেই হবে। বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। তন্ময়, যেটা আপনার কাছে প্রশ্ন, আজকে আপনাদের দলের পক্ষ থেকে সি মুরুগানের স্পেশাল অবজারভার সি মুরুগানের পদত্যাগ দাবি করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে আমরা চর্চা চলছিল, সেখানে খুব স্বাভাবিকভাবেই আপনাদের যে অবস্থান, তাতে আপনারা আইন কানুনের তোয়াক্কা করেন না বলেই কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি। বাকি কংগ্রেস এবং বামেদের মন্তব্য আপনি এসে শুনেছেন। আমি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইবো। একদম প্রথমেই হচ্ছে এই যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন, এটা হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, জাতীয় নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা এবং সাংবিধানিক উচ্চতা থাকা দরকার, প্রথম দিন থেকে তারা কোনোভাবে বিজেপির সদর দপ্তরের কথায় চলতে গিয়ে পুরো নিরপেক্ষতা হারিয়েছে। আচ্ছা, যে কোনো বিষয়ে যদি তাদের মনে হয় যে এই একটা নির্দেশিকা জারি করতে হবে, তাহলে সেই নির্দেশিকা লিখিত আকারে, বাকি 5টা অফিসে তাই হয় বলেই জানি, যে কোনো সাংবিধানিক অফিসে, তাহলে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে আলাদা হচ্ছে কেন? এক। দ্বিতীয় কথা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন দিয়েছিল, এই মামলাকে কেন্দ্র করে কিছু গাইডলাইন দিয়েছিল, সেই গাইডলাইনগুলোও মান্যতা দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন একটার পর একটা, প্রথম দিন থেকে যেদিন এসআইআর ঘোষণা হয়, এই টিভি চ্যানেলে এসেও বিভিন্ন সময় আমরা এই আলোচনা করেছি, যখন এসআইআর ঘোষণা হয় সেই মুহূর্ত থেকে তারা নিয়মের তোয়াক্কা করছেন না। ভারতবর্ষে যে জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালে, সেটাও মানছেন না। ওনারা এসআইআর এর ঘোষণার সঙ্গে লাস্ট লাইনে নাগরিকত্বকে জুড়েছেন, যেটা ওনার আইনি আওতার মধ্যে পড়ে না। একটা প্রশ্ন করি, এই যে 7 জন বা ওই 4 জন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, আপনারা কি খতিয়ে দেখেছিলেন যে এই 7 জন কোনো অপরাধ করেনি, বা এদের বিরুদ্ধে যে অভিযোগ সত্য না মিথ্যা, সেটা কি আপনারা খতিয়ে দেখেছিলেন? মানে আপনাদের সরকার খতিয়ে দেখেছিল? এটা তো সরকারের খতিয়ে দেখার কথা নয়। নির্বাচন কমিশন যখন অফিসার চেয়েছে, সেই অফিসার দেওয়া হয়েছে, সেই অফিসারের বিরুদ্ধে যদি তাহলে এই গোটা রাজ্যে প্রচুর অবজারভার কাজ করছে, প্রচুর ইআরও কাজ করছে, শুধুমাত্র 7 জনের সঙ্গে কথা, এরকম একটা অভিযোগ এলো, তাদের সঙ্গেই কি একমাত্র শত্রুতা আছে বলে মনে করে কমিশন? না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে, শুধু 7 জনের উপর অ্যাকশন হচ্ছে দেখুন, বিষয়টা হচ্ছে যখন সুপ্রিম কোর্টে কি কথা উঠেছিল, যে এই অ্যাপটা, পার্টিকুলার অ্যাপটাতে অ্যাপ্রুভাল অথরিটি থাকে, যে কোনো অ্যাপে হায়ারার্কি থাকে, সেই অ্যাপ্রুভাল অথরিটিতে ইআরও ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অ্যাজ পার ল।
এই আইন অনুযায়ী ইআরওই হচ্ছে ফাইনাল। যদি তিনি ডিসপোজ না করতে পারেন তাহলে তিনি ডিইওর কাছে যাবেন, কিন্তু ইআরওর মাঝখানে চলে এলেন মাইক্রো অবজারভার। মাইক্রো অবজারভার কিভাবে এলেন? তিনি আইনসঙ্গতভাবে এটার মধ্যে থাকতে পারেন না, আমরা প্রথম থেকে সেই প্রশ্ন তুলছি। সেটা তো আইনে এখন- আদালত না, স্থির করবে, এইবার সেটা আদালত এই স্থির মাইক্রো করবে। অবজারভার ইআরও এবং এইআরওর যে ধরুন আপলোড করেছে বা কিছু, সেটা কি বদল করেছে না করেছে, কারণ হায়ারার্কি যাদের কাছে থাকে অ্যাপসে তাদের কাছে তো পারমিশন থাকে, তো তারা কিভাবে পারমিশন তাদের হাতে দেওয়া আছে জানা যাচ্ছে না। আজকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মানে আমি আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, ইভ্যালুয়েশন আপনারা কিছু অফিসার দিয়েছিলেন, ইভ্যালুয়েশনটা করেছে কমিশন, ইভ্যালুয়েশন করে কমিশন বলছে শাস্তি দিতে হবে, তাহলে সেক্ষেত্রে এই 100 শখানে কি তারও বেশি তাদের 294 জন। তাহলে তাদের এগেনস্টে কিছু বলা হলো না, শুধু 7 জনের এগেনস্টে বলা হলো, তাদের সঙ্গে তো ব্যক্তিগত শত্রুতা নেই, না, আপনারাই বা কেন এতে- খতিয়ে দেখলেন না, বা কেন সেটাকে আমরা তো আপনারা এটা- ডিফেন্ড আমরা করছেন, নির্বাচন বলছেন কমিশনের এই- কাজে আমরা যখন যদি ওটা খতিয়ে আপনারা দেখতাম, ওকে কালকে তো ডিমোট কালকে করলে তো আমরা আপনারাই প্রমোট ডিবেট করব। করতেন, আপনারাই ডিবেট করতেন, বলতেন রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করছে, আমরা তো চাই না। কিন্তু বক্তব্য হচ্ছে এই 7 জন বা 3 জন নয়, বিষয়টা হচ্ছে এটা প্রতীকী। আমাদের বক্তব্য হচ্ছে তাহলে তো in এফআইআর তো principle। আলটিমেটলি করতে হলো, আপনারা হ্যাঁ, বাঁচাতে পারলেন? নিশ্চিতভাবে আপনারা বাঁচাতে পারলেন? পারলাম না, এখন নির্বাচন কমিশনের কাছে তাহলে- আছে, কিন্তু তাহলে রাজ্য আস্থা সরকারের থাকবে? কর্মচারীদের পাশে মাননীয় সরকারি মুখ্যমন্ত্রী আধিকারিকদের বলেছেন আস্থা থাকবে, থাকবে? কারণ ফেডারেল স্ট্রাকচারে এই প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই তাদের যে কর্মচারীরা আছে সেই রাজ্য সরকারের নির্বাচিত রাজ্য সরকারের অধীনে, সুতরাং এখানেও যে অফিসাররা আছেন তাদের প্রতি যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে যেটা অন্যায় বলে মনে হচ্ছে, তাহলে নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসাবে এবং নির্বাচিত সরকারের প্রধান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পাশে থাকবো। কি মনে হয় অর্ব, কিভাবে দেখছেন? দেখুন, কিছু জনকে বার খাইয়ে তৃণমূল নিজের কাজ করিয়েছে, তারপর যখন বিপদে পড়লো এই লোকগুলো, তখন তাদেরকে কি করলো, বলির পাটা বানিয়ে দিল, এফআইআর করলো এই রাজ্য সরকারই। আবার রাজ্য সরকার এফআইআর করে বলছে এফআইআর কোনো ব্যাপার, পথ চলতি সবার নামে এফআইআর থাকে। এ তো আমি বলছি না, তন্ময় ঘোষ বলছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কালকে যে এফআইআর তো অনেকের লোকের নামেই থাকে। কি আছে? তাহলে ভালো কথা, সাসপেন্ড হয়ে বসে থাকুন, এফআইআর খেয়ে বসে থাকুন, কারণ আপনারা কাজগুলো করেছেন হচ্ছে হাওয়াই চটি চেটে তৃণমূলের কথায়। এটা হচ্ছে দেয়াল লিখন, মানুষে বুঝতে পারছে যে আপনাদের বিরুদ্ধে এই অ্যাকশনগুলো হয়েছে কারণ আপনারা দু নম্বরই করেছেন, এবং এর দায় পুরোপুরি তৃণমূলে, প্রশ্নটা উঠছে পুরোপুরি বিজেপির তৃণমূলে। কথা শুনে নির্বাচন কমিশন কাজ করছে, যে উত্তরটা আপনি দিতেই পারলেন না 21 জানুয়ারি থেকে 16 আমি কি ফেব্রুয়ারি। উত্তর দেবো? আমি ইলেকশন কমিশনের উত্তর কেন দেবো? এক্স্যাক্টলি, এতক্ষণ কেন আপনি দেবো? দিচ্ছিলেন, কেন দেবো? এতক্ষণ আপনি ও দিচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, ইলেকশন এতক্ষণ কমিশন দিচ্ছিলেন। কাউকে সাসপেন্ড করলে সেই নিয়ে কথা বলা যাবে না। আপনি বললেন যে এটা ভালো করেছে, কথা বলা কিন্তু যাবে না। যেটা ইলেকশন কমিশন খারাপ করেছে সেটা আপনি বলছেন না, সেটা বলছেন না। অঙ্কুরদা, ইলেকশন কমিশন কবে চিঠি দেবে কি আমাকে জিজ্ঞেস করে চিঠি দেবে? এক্স্যাক্টলি, তাহলে ইলেকশন দেবে না তো? কমিশন যে কাজটা তো কবে ভালো যে- করেছে আপনি তো ভালো বলছেন। আপনি ভালো যে কাজটা খারাপের ভালো- প্রশ্নই নয় এখানে অঙ্কুরদা, ইলেকশন কমিশন ভালো খারাপের এখানে প্রশ্ন নয়। কেউ বেনিয়ম করেছে অভিযুক্ত, তার বিরুদ্ধে ইলেকশন ইলেকশন তার কমিশন পদক্ষেপ action করেছে, নিয়েছে। ভালো আমি করেছে। ইলেকশন কমিশনকেও ভালো মন্দ বলছি না, আমি তৃণমূলকে অসাধারণ বলছি, ব্যাপারটা বুঝুন। তৃণমূলকে অসাধারণ তন্ময়, বলছি কিভাবে কারণ দেখছেন শোন, বিজেপির শেষ করে অবস্থানকে? শেষ করে বিজেপির অবস্থানকে কারণ কিভাবে দেখছেন? কারণ- শুনানি, শুনানি, কারণ শুনানি। তৃণমূল বলছে বিজেপি যে যে যদি কেউ অবস্থান সাসপেন্ডেড হয় নিয়েছে, তাহলে তাকে আমি বিজেপির প্রমোট করব, অবস্থান এর থেকে অসাধারণ কিছু হতে পারে? বিজেপির অবস্থান হচ্ছে মাইক্রো অবজারভার নিয়োগ করা যায় না, কিন্তু করতে হবে। হোয়াটসঅ্যাপে কিছু পাঠানো যায় না, কিন্তু তবুও না, না, যেহেতু আপনি- টার্গেট দিয়ে আপনি দিয়েছে দেরি করে যে আসছেন 1 বলে কোটি- শোনেননি আমার কথাটা। 1 কোটি 20 লক্ষ লোকের নাম বাদ দিতে হবে, টার্গেট দিয়ে দিয়েছে, তাহলে এখন করা যাচ্ছে না, করা না গেলে তন্ময় দা, যেন শুনুন, তেন প্রকারে সুপ্রিম করতে কোর্টের হবে। রায়টা, সুপ্রিম কোর্টের রায়টা শুনুন সুপ্রিম আপনি। কোর্টের রায় বলেছে, সুপ্রিম তো কোর্টের আমি রায় কি পড়েছি, বলেছে? তাতে বলেছে কোনো যে ইনস্ট্রাকশন দেওয়া যাবে না, তাই তো? বলেছে যে আপনি রায়টা তারা- পড়েছেন? তারা আপনি হ্যাঁ, রায়ের এই তারা জায়গাটা একদম পড়েছেন তো? তারা তাহলে যদি পড়ে বলেছে, থাকেন, আপনি সুপ্রিম কোর্ট যথেষ্ট বলেছে, শিক্ষিত তন্ময় দা। সুপ্রিম কোর্ট আপনি বলেছে জানেন যে মাইক্রো অবজারভাররা হেল্প করতে পারবে, কিন্তু তারা কোনো সুপ্রিম সিদ্ধান্ত কোর্ট নিতে কোথায় পারবে না। বলেছে যে ক্লারিফিকেশন দেওয়া যাবে না? বলেছে সিদ্ধান্ত নিতে পারবে না। আমি আমি বলছি ক্লারিফিকেশন, কোনো ইলেকশন অফিসিয়াল ক্লারিফিকেশন দিক। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এই তো এই তো আমি এই কথাটাই বলছি। আরেকটি গুরুত্বপূর্ণ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আসবো। অঙ্কুরদা, এই কথাটাই আমি বলছি। আমি এই কথাটাই বলছি। তন্ময় দা স্বীকার করেন ক্লারিফিকেশন দেওয়া যাবে। আমি প্রথমে এটাই বলছিলাম যে সুপ্রিম কোর্টের রায়তে বলা রয়েছে ক্লারিফিকেশন দেওয়া যাবে, কমিশনের যে কোনো ইনস্ট্রাকশন দেওয়া যাবে না। উনি স্বীকার করেন কোথাও, অভ্র উনি একটু কিন্তু আগেই স্বীকার বলছিল, করেন। অভ্র আইনের ছাত্র অভ্র একটু আগেই বলছিল যদি তৃণমূল কংগ্রেসের মনে হয় তারা আদালতে যাবে, আমরা দেখা যাক। একদিকে তারা নির্বাচন কমিশনের কাছে সি মুরুগানের পদত্যাগ দাবি করেছে, আর যে ক্লারিফিকেশনের কথা বা যে আইন অমান্য করার কথা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস, সেটা নিয়ে তারা আদালতে কি বলে আমরা দেখব। অন্যদিকে এই নির্বাচনের আগে আগেই আমরা যে দেখেছিলাম ঘটনাটা, তখন এসআইআর প্রক্রিয়া চলছে, প্রথম হয়ে গিয়েছে, সেই প্রথম দফার খসড়া বেরিয়ে গিয়েছে 8ই জানুয়ারি। তখন
আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই সংস্থা যখন হানা দেয় সঙ্গে সঙ্গে সেখানে আইপ্যাকের সংস্থার অফিস এবং আইপ্যাকের কর্ণধার তার বাড়িতেও পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি কিছু ফাইল নিয়ে বেরিয়ে আসেন সেই বাড়ি থেকে, সেই ছবি আমরা দেখেছিলাম। সেই বিষয়কে কেন্দ্র করে মামলা হয়েছিল এবং সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেছে ইডি আইপ্যাক মামলা। হলফনামা জমা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। পরবর্তী শুনানি 18ই মার্চ। এই নিয়ে 3বার শুনানি পিছল শীর্ষ আদালতে। এই নিয়ে পরপর 3বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে শুনানি শুরু হয়। মমতার বক্তব্যের জবাব দিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বাড়তি সময় চান। 18ই মার্চ পর্যন্ত পিছিয়ে যায় আইপ্যাক শুনানি। এজলাসে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, জবাবি হলফনামা এখনো পেশ করেনি কেন্দ্র। বুধবারের মধ্যেই জবাবি হলফনামা পেশ হবে। রাজ্যের বক্তব্য, আইপ্যাক মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবীরা। দুপক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালত জানায়, মামলার গ্রহণযোগ্যতার বিষয়টি ইতিমধ্যেই রেকর্ডে রয়েছে। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি হবে। পরবর্তী শুনানি 18ই মার্চ স্থির করে আদালত। सुप्रीम कोर्ट का मैटर में हम लोग रेडी था सब, लेकिन वो सॉलिसिटर जनरल तुषार मेहता जी उन्होंने टाइम मांगा था उनको रिजाइंडर देने के लिए, तो रिजाइंडर देने के लिए टाइम मांगा था, तो इसलिए कोर्ट टाइम भी उनको दिया रिजाइंडर फाइल करने के लिए, और मैटर 18 मार्च में मैटर फिक्स किया है। 3রা ফেব্রুয়ারি রাজ্যের বক্তব্যের পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়েছিল ইডি। 10ই ফেব্রুয়ারি ফের শুনানি হওয়ার কথা থাকলেও আইনজীবী কপিল সিব্বালের অসুস্থতার কারণে শুনানি পিছিয়ে যায়। বুধবারের মধ্যেও কেন্দ্র জবাবি হলফনামা জমা না দেওয়ায় 1 মাস পিছিয়ে গেল শুনানির তারিখ। এই মামলা নির্বাচনের আগে হবে না, বোঝাপড়াটা প্রথম থেকেই খুব স্পষ্ট। যেদিন মুখ্যমন্ত্রী বেআইনি কাজ করেছেন সেদিনই ইডি তাকে হেফাজতে নিতে পারতেন, করেননি। নির্বাচনের মুখোমুখি একটা তথাকথিত আপাত বিরোধিতা উত্তেজনা বজায় রেখে দেখাবে কে কত বিজেপি বিরোধী। আসলে বিজেপি তৃণমূল উভয়ই চায় পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল সরকারটা থাকুক, তাই এইসব মামলা টামলা লোক দেখানো। আমার কথা তো মিলে যাচ্ছে, আমি প্রথম দিনই বলেছিলাম এই মামলা দেখবেন নির্বাচনের পরে হবে। এই মামলায় তো প্রমাণের বেশি কিছু নেই, কারণ যিনি এই ছিনতাইটা করেছেন তিনি প্রকাশ্যে স্বীকারই করে নিয়েছেন, আমার মাল আমি নিয়ে যাচ্ছি না বলে কারো কাছ থেকে জোর করে জিনিস নিয়ে যাওয়া। আর যেখানে তদন্ত চলছে এইরকম একটা গুরুত্বপূর্ণ কয়লা কেলেঙ্কারি, সেখান থেকে ফাইল, ল্যাপটপ, মোবাইল নিয়ে যাওয়া, স্বাভাবিকভাবে এটা একটা চরম অপরাধ। আর পুরো দলবল নিয়ে একটা ডাকাতি টিম গঠন করে এই কাজটা হয়েছে, প্রেসের সামনে সমস্ত ছবি তার আছে। গত 8ই জানুয়ারি কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দেয় ইডি। তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। আমি আসবো তন্ময় ঘোষের কাছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। বামেদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোট পেরিয়ে যাবে কিন্তু শুনানি হবে না। আপনাদের সেটিং তত্ত্ব? না, সেটিং তত্ত্ব বলে তো মানুষের সামনে দাঁড়িয়ে ওনারা যতবার সেটিং তত্ত্বের কথা বলছেন, আস্তে আস্তে রাজনৈতিকভাবে ওনাদের অস্তিত্ব সংকটজনক জায়গায় পৌঁছাচ্ছে। আমি ওখানে যাব না, কারণ মানুষ তো বোঝে মানুষকে। আমি আসছি, সংসদীয় গণতন্ত্রে মানুষকে বোকা ভাবাটা সব থেকে বোকামি, কারণ সংসদীয় গণতন্ত্রে তো মানুষই শেষ কথা বলে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই মামলার প্রথম দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে হলফনামা দিয়ে বলে দেওয়া হয়েছিল যে ইডিকে জিজ্ঞেস করে আমি জিনিসপত্র নিয়ে এসেছি, অর্থাৎ ইডির পারমিশন নিয়ে এসেছি। তারপরে যেদিন এই ঘটনা ঘটে সেদিন ইডির অফিসাররা প্রচুর লাফালাফি করেছে। ইডির বিবৃতির আগে বিজেপির পার্টি অফিস থেকে একটা বিবৃতি জারি হয়, প্রেস স্টেটমেন্ট, সেটা সমাজ মাধ্যমে আমরা দেখেছি। তার পরবর্তীকালে ইডির অফিস থেকে একই প্রেস স্টেটমেন্ট জারি হয়। আমার বক্তব্য হচ্ছে এটা মিথ্যা কথা হলো, আপনি এটা ভুল সমাজ মাধ্যমে, সমাজ মাধ্যমে না, কোনো সংবাদ মাধ্যমে আমি আগে তারপর আমরা সেটা নিয়ে কথা বলি, মিথ্যা কথা বলবেন। তারপরে কি ঘটনা ঘটলো? তারপরে হচ্ছে যাদের এত কিছু অভিযোগ, মুখ্যমন্ত্রী এই করেছেন, ওই করেছেন, সেই করেছেন, আইনি পথে সমস্ত, যেটা বিকাশবাবু বললেন, উনি এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষ, আমার ধৃষ্টতা নেই আইন নিয়ে কথা বলার, কিন্তু
বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের পয়েন্ট তুলে ধরলাম, কেন্দ্রের সরকার ইডির পক্ষ থেকে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কারণ একটা হলফনামা দিতে পারছে না। তার মানে কি তাদের বলার কিছু নেই? এবার আসবো তাদের অভ্র বলার কাছে। কিছু নেই, শুনি, বলার আসলে আছে কি নেই, পুরোটাই অভ্র কি মনে হচ্ছে করছে? বলার শুনি। কিছু নেই, ফাঁপা, তাই আজকে এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আচ্ছা, হয়েছে রিজয়েন্ডার দেওয়ার জন্য সময় চেয়েছিলেন, তো 1 মাস বাদে ডেট পড়েছে। এটা সুপ্রিম কোর্টের বিষয়, ডেটটা তো সুপ্রিম কোর্ট দিয়েছে, ডেটটা তো কেন্দ্রীয় সরকার দেয়নি। এবার বিষয়টা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেদিন ফাইল ডাকাতি করে বেরিয়েছিলেন, উনি নিজে বলেছেন আমি সব ছিনিয়ে নিয়ে চলে এসেছি। পরে আমরা সুপ্রিম কোর্টেই জানতে পারি যে ইডি অফিসারের একটা ফোনও নাকি উনি নিয়ে চলে এসেছিলেন। তারপর উনি বাঁচার জন্য ওনার কৌশলী দ্বারা কি বলিয়েছিলেন যে সব নাকি আমি পারমিশন নিয়ে এসেছি। তার মানে উনি কিন্তু পাল্টি গিয়েছেন, তৃণমূল পাল্টি গেছে। প্রথমে দিদি কত মহান, দিদি কি দারুণ কাজ করলো, ইডি অফিসাররা দাঁড়িয়ে থাকলো, আর দিদি সব ছিনিয়ে নিয়ে চলে এলো পুলিশ অফিসারদের নিয়ে, প্রথমে এটা প্রতিপন্ন করলো। তারপরে গিয়ে যখন বুঝলো যে জেল হয়ে যেতে পারে এটার জন্য, তখন গিয়ে ভার্সন চেঞ্জ করে দিল। এটা তো হচ্ছে ফ্যাক্ট। এবার বিষয়টা হচ্ছে, যখনই সুপ্রিম কোর্টে ম্যাটারটা উঠুক, যেহেতু এটা প্রতিষ্ঠিত যে ওখানে ইডির ইনভেস্টিগেশনে বাধা দান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এই ডাকাতিটা করতে উদ্যত হয়েছেন, ওনার কিন্তু জেল যাত্রা একদম পাকা। এটা আজ হোক দেখি, কি 1 মাস বাদে হোক। আমি আসবো শ্রীকুমার মুখোপাধ্যায়ের কাছে। কিভাবে দেখছেন এই আইপ্যাক মামলা নিয়ে বিজেপি, তৃণমূল এবং ইডির অবস্থানকে? না, আমি তো একদমই আমার পুরনো জায়গা যে স্ট্যান্ড ছিল সেই জায়গাতেই রয়েছি। আরো কনফার্মেশন নিজের মনকেই দিতে পারছি এই ঘটনাগুলোতে, যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তাদের একটা ভালো সমঝোতা রয়েছে। ভালো সমঝোতা মানে ভালো দোস্তি আছে। যে যতবার পার্লামেন্টে বিভিন্ন বিল এসছে তৃণমূল কংগ্রেসের এমপিদের, তখন কারুর বেড়াতে যাওয়ার ইচ্ছা হয়েছে, কারুর ধূমপান করার ইচ্ছা হয়েছে, কারুর ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা হয়েছে। তো এইগুলো আমরা দেখেছি এবং বিলগুলো পাস হয়েছে। একেবারে এনআরসি নিয়ে যেটা এসছিল সেটা রাজ্যসভায় তখন বিজেপি মাইনরিটি ছিল, তৃণমূল কিন্তু ভোট করেনি। এটা হচ্ছে আসল চেহারা। এই চেহারা প্রকট হয়ে গেল আইপ্যাকের ক্ষেত্রে, কারণ আইপ্যাকে যা ঘটলো, সোজাসুজি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাকে ওখানে অ্যারেস্ট করতে পারতেন, কারণ এর জন্য কোনো পারমিশনের ব্যাপার নেই, তাকে ওখানে রেখে দিতে পারতেন। চন্দনদা কি মনে করছেন? শ্রীকুমারদার বক্তব্য আমরা শোনালাম দর্শকদের। কারণ ফাইল নিয়ে চলে যাবে যখন ইনভেস্টিগেশন ইজ অন, সেই সময় কি করে ফাইল নিয়ে চলে যায়? এটা হয় নাকি কখনো? স্পষ্ট এই কখনো একটা সম্ভব? জিনিস একটা জিনিস হচ্ছে যে সেদিন কিভাবে, আবারও বলি অপটিক্স, সেদিন কিভাবে একজন মুখ্যমন্ত্রী তার বাহিনীকে নিয়ে, পুলিশ ফোর্স অফিসিয়ালস তাদের নিয়ে সেখান থেকে ফাইলটাকে বার করলেন। আমার প্রশ্নটা হচ্ছে আরেকটা। না চন্দন, আমার প্রশ্নটা স্পেসিফিক। মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে বললেন আমি নিয়ে এসেছি। আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন যে হলফনামায় জানানো হয়েছে ইডির পারমিশন নিয়ে আমি বেরিয়ে এসেছি। হলফনামা যেটা জানিয়েছেন দ্যাট ইজ অফিশিয়াল, কিন্তু সেদিনের ঘটনা তোমরা রিক্যাপ করতে পারো সেই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে কি বলেছিলেন। এই অবস্থান, দুটো অবস্থান কি আপনার মনে হয় না দুরকম? এটাকে আপনি কিভাবে দেখেন? ডেফিনেটলি ডিফারেন্স আছে। আর একটা জিনিস তোমাকে যেটা বলছি, আমি তোমাকে প্রথম যে প্রসঙ্গটা বলি সেটা হচ্ছে যে সেদিন ইডির ভূমিকাটাকে দেখে আমি একেবারে স্বীকার করে নিতে হয় প্রত্যেকেরই, সাধারণ মানুষও সেই কথাটাই বলছেন। ইডির ভূমিকাটা কি ছিল? যেখানে ইডি একটা ইনভেস্টিগেশনে গেছেন, রেড করছেন, সেখানে কনফিসকেট করবেন, তো তারা তো কাউকে অ্যালাউ করবেন না সেই মুহূর্তে, সে তিনি যাই হোক, যিনি হন, যে ফাইলগুলোকে তুলে আনছি, বেছে বেছে ফাইলগুলো তুলে আনছি। আজকে উনি বলছেন পারমিশন নিয়ে, পারমিশনের তো প্রশ্ন থাকার কথা না। আর দ্বিতীয় প্রশ্নটা আর একটা, সেটা হলো তার পরবর্তী সময় দেখো ধীরে ধীরে ডিপার্চার হচ্ছে, কিন্তু এই ঘটনাকে ঘিরে কদিন পরে ইডি তার স্টেটমেন্ট দিয়েছে। শ্রীকুমার দা বলছেন তাহলে ইডির লোকেদেরই অ্যারেস্ট করা উচিত। এক্স্যাক্টলি, ইডির ভূমিকা আছে। ইডির ভূমিকা এখানে সমর্থনযোগ্য নয়। শুনি অব্রর বক্তব্য শুনি। ইডির উচিত ছিল পুলিশ অফিসারগুলোকে ওখানে ধরে ধরে পেটানো, তাই তো? আমি তো বলছি না, আমি তো জিজ্ঞাসা করছি। আমি বলছি ইডি অফিসার ছিলেন 4 জন, কেন্দ্রীয় বাহিনী 10 থেকে 15 জন, এখানে পুলিশ গেছে 300 জন, সঙ্গে কে? মাননীয় মহান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা। উনি গিয়ে কি করলেন? এটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, যেটা ভূভারতে কেন পুরো পৃথিবীতে কেউ কখনো দেখেনি। একটা ফেডারেল স্ট্রাকচারে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গেছে ইডি রেড আটকাতে, এবং খালি আটকাতে যায়নি, কি করেছে? ওখান থেকে ডাকাতি করে নিয়ে চলে এসেছে সব জিনিসপত্র। এটা উনি নিজে বলছেন, উনি নিজে বলেছেন।
উনি একা ঢুকেছিলেন, একা ঢোকেননি তো, এটাই তো আমার বক্তব্য। উনি তো একা ঢোকেননি, কেউ protest করেনি, উনি কেউ উনি protest সিএম করেনি। হিসাবে ইডির একটা অফিসার এগিয়ে এসে বলতে পারতো আপনি কি করে protest করেনি? আমি বলছি আপনি ছিলেন ওখানে দাঁড়িয়ে, আপনি ওখানে দাঁড়িয়েছিলেন, তাহলে সেটাই তো আপনি protest তুমি করেনি যে বলছেন কি ক্লারিফিকেশন করে? দিচ্ছ, আমি তুমি আসলে যে তন্ময় ঘোষের কাছে, তুমি ওখানে তন্ময় ছিলে, ঘোষের কাছে তুমিও তো আসবো। ছিলে না। এই যে আমরা reception থেকে সেটা হচ্ছে ইডি এবং সিবিআই কে গত 10 বছর ধরে বিজেপি শাসিত কেন্দ্র সরকার যেভাবে রাজনৈতিক কারণে ব্যবহার করেছে, 98% যে রেটগুলো হয়েছে তার 98% হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে। এইটা তো জোক তৈরি করেছে। তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে, উনি দাঁড়িয়ে দেখিয়েছেন যে রাজনীতি করতে এলে সেখানে তার বাধা দেওয়া হবে। রাজনীতি করেছেন, এই তো, তার মানে হলফনামা এক, মুখপাত্রের বক্তব্য আরেক। 2020 সালে 2020 সালে হলফনামার বাইরে প্রেস কনফারেন্স দুটো আলাদা। 30 সেকেন্ড মানছেন? না, কোনো আলাদা নেই। 30 সেকেন্ড বলছেন তো সেটা আলাদা। হচ্ছে 2020 সালের একটা কেস, কয়লা কেলেঙ্কারি, সেইটার তদন্ত হচ্ছে। ঠিক কখন? নির্বাচনের আগে। এরকম বহু বুঝলাম, রাজ্যতে হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। কিন্তু 2020 সাল থেকে ইডির অফিসাররা প্রচন্ড এফিশিয়েন্ট। তারা জানতেন 2020 সাল থেকে 5 বছর, ধরুন উনি দোষী, যার বাড়িতে গেছিলেন প্রতীক যান, তিনি দোষী, তিনি 5 বছর এরকম করে ডকুমেন্টগুলো সাজিয়ে রেখে দেবে। ইডি 5 বছর পরে আসবে, ড্রয়িং রুমে এলে বলবে ইডি এগুলো নিয়ে যাও। মানে এই বুদ্ধি এত নিয়ে এত ইডি স্ক্রিপ্টের এখানে বিষয় করছেন। নেই, আমার তো সোজা প্রশ্ন বিষয়টা ছিল হচ্ছে দুটো জায়গায় যে তার দুটো মানে অবস্থান। রাজনীতি হয়েছে ওখানে। ইডিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছে। আটকে দিয়েছে। একটাই তো এবং কথা। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইলটা ওখান থেকে ইডির মানে যারা অফিসার ছিলেন তাদের পারমিশন নিয়ে বাইরে নিয়ে এসেছেন, আর তিনি বললেন যে নিতে এসেছিল, আমি নিয়ে চলে এসেছি। ভিতরে গেছেন, সেখানেই বলছি। ভিতরে গেছেন, সেখান থেকে আমরা বারবার যেটা সেটাই বলছি, বলেছেন। এক এখানে এই বিষয়টারও একটা নিষ্পত্তি হলো। আমরা আর কি দেখতে পাচ্ছি? একদিকে বিজেপির যুব আড্ডা, অন্যদিকে যুব সাথী। এই যে এসআইআর এর লাইন নিয়ে একটা বিরাট চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমরা ঠিক সেখানেই দেখতে পাচ্ছি যুব সাথীর লাইনে ছেলের বাবা দাঁড়িয়ে গিয়ে ছেলের জন্য আবেদনপত্র তুলছে। এটা কি মনে হয় না যে যেমন আমরা প্রশ্ন তুলি বিজেপির দিকে 45 বছরের সর্বোচ্চ বেকারত্ব, ঠিক একই রকম ভাবে আমাদের রাজ্যেও যে কর্মসংস্থান দিতে পারেনি, সেই কারণেই এই বেকার মানে যুবসাথীর লাইনে একটা এত লম্বা লাইন, মনে হয় না তন্ময়? না, একদমই নয়। আমি একটা তথ্য দিই। তথ্যটা বহুল প্রচলিত একটি ইংরেজি দৈনিকে বেরিয়েছে 3 দিন আগে। সেটা হচ্ছে ন্যাশনাল যে অ্যাভারেজ আনএমপ্লয়মেন্টের, সেটা আমার কাছে কপি আছে, সেটা হচ্ছে 4.8%, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে 3.6%। আজকের খবর, আজকে আর একটা খবর বেরিয়েছে, কেন্দ্র সরকারি তথ্য, আমাদের তথ্য নয়। সেখানে বলেছে সেটা বেড়ে এই কোয়ার্টারে সেটা বেড়ে 5% গেছে, যেটা খুব অ্যালার্মিং। তাহলে ন্যাশনাল অ্যাভারেজের থেকে পশ্চিমবাংলা অনেকটা কম। এখন এই অবস্থায় দাঁড়িয়ে কি করে বলা যায় যে এখানে কর্মসংস্থান হচ্ছে না? কর্মসংস্থান হচ্ছে, নিশ্চিতভাবে 100% হচ্ছে না। এটা একটা ইকোনমিক মডেল, যেটা আমি আগের দিন বোঝাচ্ছিলাম একটা জায়গায়, যে ডিমান্ড বেস ইকোনমিক মডেল। সেখানে কি করতে হয়, যতক্ষণ না পুরোটার এটা শ্রীকুমারদার নিশ্চয়ই মানবেন, সেটা হচ্ছে যেখানে পুরোটা যতক্ষণ করা যাচ্ছে না ততক্ষণ ইন্টারিম রিলিফ দিতে হয়, যাতে মনিটারিলি সেটাকে সার্ভাইভ করানো যায়। সেই জায়গা থেকে এই বেকার ভাতা, এ তো বামেদের সময় কেন্দ্রীয় সরকারের তথ্য পেশ করলো। পরিষ্কার বলি, কেন বলুন তো ন্যাশনাল অ্যাভারেজের থেকে বেঙ্গলের অ্যাভারেজ কম উনি বলতে পারছেন? কারণ এখানে ইয়াং ছেলেরা আর এখানে থাকছে না, তারা অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। যারা শিক্ষিত অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে। আমারই যেমনি যারা স্কুলে কলেজে পড়তো, তারা খুব কম সংখ্যক এখানে পড়ে রয়েছে, আমার মতো কয়েকজন, বাকি সবাই বাইরে চলে গেছে, কারণ এখানে চাকরি বাকরি নেই। সেই কারণে দাঁড়ান, সেই কারণে অ্যাভারেজটা কম। আর দ্বিতীয়ত, তো এখন যদি পরিসংখ্যানের কথা বলি, আমি আরেকটা পরিসংখ্যান শুনুন না, আপনার খুব ভালো লাগবে। আপনার দল ক্ষমতায় আছে তো, এক সময় বেশ কিছু বছর আগে পার ক্যাপিটা ইনকামে দেশে 3 নম্বরে ছিল ওয়েস্ট বেঙ্গল। এখন সেটা নামতে নামতে 24 নম্বরে চলে গেছে। মানে পার ক্যাপিটা ইনকাম বলতে একজন ব্যক্তি বিশেষের পুরো বছরের যেটা ইনকাম তার অ্যাভারেজ। এই অবস্থা করেছে পুরো এই তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের। এবং ভাতা দিতে হচ্ছে, কেন্দ্রীয় সরকার হিসেবেই 5-এর কাছে পৌঁছে গিয়েছে বেকারত্বে। এবং এই মুহূর্তে সেই সময় দাঁড়িয়ে ভোটের মুখে বাংলায় হিন্দুত্বের শান দিচ্ছেন অমিত শাহ। মায়াপুরে ভক্তদের তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকেও তিনি বলবেন আসার কথা। কি বলেছেন অমিত শাহ আমরা একবার শোনাবো দর্শকদের। हरे कृष्ण
कृष्ण कृष्ण हरे 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 कृष्ण 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 हरे हरे। 2047 সাল পর্যন্ত থাকবেন এখানেই বলেছেন অমিত শাহ। আমি সেই বক্তব্যই আমরা শোনাচ্ছিলাম, সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই অংশটা শোনানো যায়নি। অমিত শাহ আজকে বলেছেন 2047 সাল পর্যন্ত এই সনাতনী বার্তাও দিয়েছেন। আমি যেটা জানতে চাইবো চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের মুখপাত্রর কাছে, আজকে আমরা দেখতে পাচ্ছি কর্মের এই বেকারত্বের চেহারা কেন্দ্রীয় সরকারে এবং এখানেও যুবসাথীর এই লম্বা লাইন, এবং সেখানে ধর্ম একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যালঘু ভোট ব্যাংক আমরা শুনেছি বারংবার বিজেপি যে কথা বলে কটাক্ষ করে দুধেল গাই বলে, আবার এদেরকে বলা হয় হিন্দুত্বের কপিরাইট রয়েছে বিজেপির হাতে। আপনারা কিভাবে দেখছেন? সেই কারণে কি ধর্ম মাথা চাড়া দিচ্ছে কর্ম নেই বলে? না, খুব স্বাভাবিক। এটা কর্ম বা ধর্মের সাথে তুমি যদি মিলিত নাও করো তাহলেও দেখা যাবে যে একজন সিনসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যেখানে বক্তব্য রাখছেন ঠিক সেখানে দাঁড়িয়ে দেশের সর্বোত্তম বেকার এই মুহূর্তে ভারতবর্ষ জুড়ে। প্রশ্নটা হচ্ছে এক। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে তুমি একটা জিনিস বারবার দেখো, আমরা যেটা দরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং তার সাথে জীবনের মান উন্নয়ন, আমরা কোনো অবস্থাতেই দেখতে পারি না এই বিজেপির নেতৃত্ব পশ্চিমবাংলা এসে যে মিটিংগুলো করেন, বিশেষত অমিত শাহজি আজকে যে মিটিংগুলো করেছেন তার কোনো রকম দিশা। আমি বলছি না এটার মধ্যে রাজনীতি, আমি রাজনীতির বাইরে থেকেই বলবার চেষ্টা করছি, আমি আশাও করছি রাজনীতির বাইরে আসবেন। এখন সংস্কৃতিটাকে তৈরি করার যদি একমাত্র ভোট ব্যাংকটা উদ্দেশ্য হয়, আমি তোমাকে দেখলাম অমিত শাহজি বলেছেন তোমাদের দেখানো হলো যেটা 47 সালে मुझे भरोसा है कि नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है और जागृत स्थान भगवान नरसिंह का यहां पर है। मुझे विश्वास है कि भगवान नरसिंह हम सब पर जरूर कृपा करेंगे और 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल होंगे। मुझे সনাতনী বিশ্বাসের কথা বলছেন অমিত শাহ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বারংবারই, যেটা আমরা আইপ্যাকের মামলায় ছিলাম, তৃণমূল কংগ্রেস বারংবারই বলে কেন্দ্রীয় সরকারের এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলো নাকি বিজেপির ভাই ইডি সিবিআই। আমরা একটা বক্তব্য শোনাবো বিরোধী দলনেতার, বক্তব্যটা শুনিয়ে আমি সেই প্রশ্নে আসছি। কি বলেছেন বিরোধী দলনেতা বেশ কিছুদিন আগে, আমরা শোনাবো। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেননি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানেন না, তো বোকার মতো কাজ। অব্র, এই যে মানে যে প্রার্থীদের তালিকা তার কপি অনেকের কাছে রয়ে গেছে। আমি তো বিস্মিত অন্য একটা কারণে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছিলেন যে ওনার প্রার্থী তালিকা নাকি আইপ্যাকের অফিসে ছিল। বলেছিলেন তো, আমি তো ভুল বলছি না। না, বিরোধী শুনুন না, আমার কথাটা শুনুন, পুরোটা শুনুন, তারপর বুঝতে পারবেন গোলটা কোথায় আছে। কিছুদিন আগে দেখলাম, কয়েকদিন আগে দেখলাম একটা ড্রপ বক্স তৈরি করেছে তৃণমূল, বলছে সিভি দাও, নিজের ব্যাপারে বলো, তোমাদেরকে আমরা প্রার্থী করতে পারি। তাহলে প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছিল কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে কি মিথ্যা কথা বলেছিলেন? কোনো প্রার্থী তালিকা ছিল না, ওটা অন্য তথ্য ছিল। তৃণমূলকে তো জবাব দিতে হবে। তাহলে ড্রপ বক্সটা আইদার মুখ্যমন্ত্রী তালিকার কপিটা, আরে প্রার্থী তালিকা তো পড়ে আগে অঙ্কুরটা শুনুন। আরে যদি তৃণমূলে থেকে আমাদের বলে দেয়, আমরা তো শুনবোই তো বলছেন তার কপি অনেকের কাছে পৌঁছে যাচ্ছে। কিভাবে? আরে তৃণমূল বলে দিলে আমরা কি করবো? আমরা শুনবো না? কানে তুলে গুজে বসে থাকবো। শ্রীকুমার মুদ্রা, শ্রীকুমার দা, কিভাবে দেখছেন ইডির কাছে থাকা তথ্য সকলের কাছে পৌঁছে যাচ্ছে? আজকে যা বলেন তা, হ্যাঁ, আমি সেই কথাটাই বলতে চাইছি। 1 নম্বর, ওই সত্যি সত্যি নামের লিস্টটাই ওখানে ছিল কিনা সেটাই তো আমাদের সন্দেহ। উনি বললেন এক কথা, অন্য ইনফরমেশনও থাকতে পারে যেটা উনি ছিনতাই করে নিয়ে গেছেন, এটা এক। 2 নম্বর হচ্ছে যে প্রার্থী তালিকা এত তাড়াতাড়ি তৈরি হয়ে বসে আছে, ওখানে আছে, এইটা নয়। কতগুলো নাম ভাসিয়ে দেওয়া,
এটা নিজেরাই সেটা দেখেছেন, কিন্তু সেটা এবং পৌঁছে যাচ্ছে তারপরে অন্যের তো কাছে। টাকা আসছে। তন্ময় ঘোষ, আমাদের কারণ সময় এতে একেবারেই শেষ। তৃণমূল আমরা কংগ্রেসের কি জানি না বক্তব্য? তা তো নয়, সবাই বিরোধী বলে। দলনেতার এই বিরোধী দলনেতা তো নিজেই স্বীকার করে নিয়েছেন। আগে আমাদের তো মুখ্যমন্ত্রী আমাদের ভাওতা বলুন, দিয়েছিলেন বলুন, নাকি ওই ড্রপ বক্সটা বলছি, ভাওতা? বলছি, কোনটা? বলছি। সেটা হচ্ছে একটা প্রার্থী তালিকা তৈরি করতে গেলে তার একটা পদ্ধতি থাকে, সেটা বিভিন্ন দলের ক্ষেত্রে তার মানে বিভিন্ন। মুখ্যমন্ত্রী এবার মিথ্যে আমাদের কথা প্রার্থী বলেছিলেন। তালিকা অব্ররা নিশ্চয়ই না, না, তৈরি করে সেটাই তো, দেবেন না। মুখ্যমন্ত্রী তো তার মানে আমাদের মিথ্যে কথা প্রার্থী বলেছিলেন। তালিকার একটা সার্ভে হয়েছে, সেই সার্ভের ভিত্তিতে দাঁড়িয়ে একটা তা drop box টা প্রভাবের কি list করতে তৈরি হয়েছে। বসিয়েছেন? তাদেরকে অ্যাকোমোডেট করা হবে কি হবে না সেটা তো দল ঠিক ও, করবে। তার মানে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছিলেন তার মানে। মিথ্যে কথা কি করে দুটো হবে? তো একটা পরস্পর survey বিরোধী করে হয়ে আমরা যাচ্ছে, চারটে তন্ময় দা। নাম করতে পারি না, এটা কি দুটো তো logic প্যারাডক্স হচ্ছে? হয়ে যাচ্ছে। না, কোনো হচ্ছে মুখ্যমন্ত্রী না, বলেছেন চারটে আমার নাম প্রার্থী ঠিক তালিকা করেছে, তৈরি আরো আছে, দুটো নাম তার আসবে। মধ্যে কি ড্রপ বক্স ফাইনাল বসানো হবে হয়েছে? শেষে। তা কোনটা এইভাবে, সত্যি? মানে তা কোনটা গণতান্ত্রিকভাবে সত্যি? হবে, টাকা পয়সা দেওয়া হবে না, যাই হোক সেটা কথা না। ও, টাকা পয়সা দিয়ে আপনাদের প্রার্থী হয় না? ও। বিজেপির হয়, সেই জন্যই ও, বললাম, জেনে না, বললাম। সে তো আমি টাকা বলছি পয়সার যে খেল তো আমরা দেখেছি পার্থবাবুর বিরোধী গার্লফ্রেন্ডের দলনেতা খাটের তলায় টাকা। শুভেন্দু অধিকারী আপনারা টাকা নিজে নিয়ে কি স্বীকার কথা বলছেন? নিজে বলছেন যে লিস্টটা আছে, তার মানে আরে কি? কোন উনি জানেন কি লিস্ট? করে? ইডি লিস্টটা কোথায় দিয়ে দিয়েছিল। লিস্ট? ইডি কি লিস্টটা লিস্ট? নিয়ে আপনাদের প্রথমে শুভেন্দু অধিকারীকে message প্রার্থী করে তৈরি দিয়েছে। হয়ে গেছে আমরা তো তালিকা, ওই নাকি কথাটাই হয়নি? বলছিলাম। ড্রপ যে বক্সটা ইডি কেন? শুভেন্দু অধিকারী চন্দ্রদা, ড্রপ বক্সটা কি মনে কেন? হচ্ছে এই পরিস্থিতিতে সেই জন্যই তো মুখ্যমন্ত্রী এটা মিথ্যে কথা বলেছেন তার মানে। শুভেন্দু অধিকারী স্বীকার করে নিয়েছে, ইডি তাদের কথায় চলে। একদম সংক্ষেপে। একেবারে এক লাইনে বলছি, এটা সম্পূর্ণ তৃণমূল দলের ব্যাপার। ওই ল্যাপটপে কি ছিল এটা আমাদের জানার প্রয়োজনও নেই। না না, আমি বলছি এই অবস্থায় দাঁড়িয়ে ভোটের জায়গা থেকে কি ভাবছেন? মানে দুটি দলই তাদের উপভোক্তাদের যারা রয়েছে, একদিকে ভাতার মাধ্যমে তৈরি হওয়া উপভোক্তা, অন্যদিকে ধর্মের মাধ্যমে তৈরি হওয়া উপভোক্তা, তারা আগামী দিনে এই দুটি দলই কিন্তু মূল ডিপেন্ড করতে হবে এই 28 তারিখের চূড়ান্ত সময়সীমার পরে যে লিস্টটা বেরোবে। সেখানে কি আপনার মনে হয় যে এর পরে এই মানে এই ড্রপ বক্স বলুন বা এদের টাকা দিয়ে ভোট, সেইগুলো কি খুব একটা বড় ফ্যাক্টর হবে, নাকি আবার সেই পুরোপুরি এই ধর্মীয় বিভাজনটাই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? দেখো, ধর্মীয় বিভাজন হোক বা ভাষার বিভাজন যেভাবেই তৈরি হোক, একটা জিনিস পরিষ্কার, এই 5 বছরে মানুষ বুঝতে পেরেছেন যে মূলত এখানে যে সরকার এবং বিরোধী পক্ষ কি। আলটিমেটলি কোনো অবস্থাতেই তুমি উন্নয়নের মাপকাঠি নিয়ে কেউ কথা বলে না। যে প্রসঙ্গটা আমি এর আগেও বলেছিলাম, বাস্তব ক্ষেত্রে এই উন্নয়নকে সামনে রেখে আজকে যে যুবসাথীর প্রোগ্রাম হচ্ছে, তুমি একটা জিনিস দেখো, বাস্তব চিত্র, হাজার হাজার মানুষ, হাজার হাজার ছেলেমেয়েরা, এটা কিন্তু আর না কিছু না হলেও এটা কিন্তু প্রমাণ করছে, এটা প্রমাণ করছে একটা বড় দৈন্যতা। এবং এই দৈন্যতা, এটা দৈন্যতা, কারণ কোনো ম্যাপিং নেই। তোমরা ক্ষমতায় আছো 15 বছর হলো, একটা কোনো বিষয় ম্যাপিং স্পষ্ট নেই। যে আগামী দিনে 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা যেটা বেরোবে, সেদিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে সব পক্ষকেই। আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন শ্রীকুমার মুখোপাধ্যায়, চন্দন ঘোষ চৌধুরী, অভ্র সেন, তন্ময় ঘোষ। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।